পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে। শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদ গোপী। তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর। তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান? তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি চিরসখা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছি আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি।
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সেটা ছিল 22শে শ্রাবণ। একটা স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো, কি বলবো? যা বলবো তা যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতেও এক আধবার মেয়ে জানতে চায় তাদের ক্লাসের রবীন্দ্রনাথকে নিয়ে, হাত ছাড়িয়ে পালায়। কারণ অনেক সময় যে আমি নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে। অন্যের জীবনে তা নাও হতে পারে। এই প্রথম কবিতাটাকে আমি কিভাবে পাই এক বর্ষার বিকেলবেলা শেষে। এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8। 1962 সালের জুলাই মাস ছিল সেটা। সারা দিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে। আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা উচ্চারণ করে করে কবিতাটা পড়ছিল সঞ্চয়িতা থেকে। না, আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না। সারাদিন নানা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হতো তাকে। হ্যাঁ, গল্পের বই অবশ্য পড়তো, কিন্তু কবিতা কখনো না। তবে সেদিন মা পড়ছিল কেন? পড়ছিল আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতা বলা, গান গাওয়ার স্বভাব। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে, কিন্তু কিছু করে না। বাবাও ছিল সেই রকমই। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারা দিনের বৃষ্টিতে ভেজা, তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের মধ্যে একটা চাপা কষ্টের বুক। আমাদের ছোট এই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজা, কবিতা, বাগান, এসব করে যেন ওই অভাবের কথাগুলো ভুলিয়ে রাখতো বাবা। সে লোকটা চলে গেছে, আর আসবে না। এটাই যেন ওই কবিতার সার কথা। স্নেহ হারানো, শোক পাওয়ার কবিতা হয়েই ওই সোনার তরী আমার কাছে রয়ে গেল। তারপর বয়স বাড়ল। আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে কবিতা নিয়ে। আর আমি কিনা বোকার মতো সোনার তরীকে একটা শোকের কবিতা ভেবেছি। কেন? না, কখনো আমি আর কাউকে এই কবিতা নিয়ে একটা কথাও বলি না। কিন্তু আজও চোখ বন্ধ করে যখন মনে মনে ভাবি ওই তরু ছায়া মশি মাখা কথাটি, তখন আমাদের সেই রানাঘাটে সিদ্ধেশ্বরী তলার পুকুর পাড়ের বাড়ি, তার গাছ, আর আমাদের চূর্ণী নদীর তীরের কথাই মনে পড়ে। আরো আছে, চূর্ণী নদী বললাম না, তার ধারে একটা বট গাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। বাবার মুখে একটা গান, অমল ধবল পানে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই,
এমন তরুণী বাওয়া অমল ধবল। তরণী কি না নৌকো? নৌকো তো অনেক যায় আমাদের নদী দিয়ে, যেমন যায় কচুরিপানারা। অমলও জানি, অমলদা সব পেয়েছি আসলে ড্রিল করায়, ড্রাম বাজায়, কিন্তু ধবল কাকে বলে? গানের পরে বাবার উত্তর, ধবল হলো সাদা। ওই যে দেখ বালির নৌকোটা দেখছিস না, ওর তো পাল আছে, সাদা পাল, ওই রকমই। দেখলাম বড় একটা নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে, একটা ছই রয়েছে। ওরকম নৌকো তো কতই দাঁড়িয়ে থাকে চূর্ণির তীরে, নৌকোর কানা পর্যন্ত জল। এই নৌকোটায় বড় একটা পাল লাগানো আছে। মনের ভেতরে থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে চলে যাওয়া। কিন্তু পাল তো মোটেই অত সাদা কিছু ছিল না, কেমন ময়লা ময়লা ত্রিপল রঙের চাদর একটা। তখন আমি কত বড়ই বা হব, বড় জোর 6 কি 7। 30 পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে। সে আসে, কথা বলে, চলেও যায়। পরে দেখেছি যখনই আমি খুব একা হয়ে যাই, তখনই তারই কোনো না কোনো ছবি আমার মনে পড়ছে। হয়তো তার টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো। এ কি হলো? আরো কতজনের সঙ্গেই তো কথা বলি আমি, কারোর ক্ষেত্রে তো এমন হয় না। সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা। ভোরে ঘুম ভেঙে মনে পড়ে, দুপুরের ঝাঁঝা রোদে হাঁটতে হাঁটতে মনে পড়ে। কেন পড়ে? আর কোনো চোখ কি আমি দেখিনি কখনো? বুঝলাম আমি প্রেমে পড়েছি। একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি, সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল। কোথাও কারোর বাড়ি থেকে গান ভেসে আসছে। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে আজকে আমার সামনে দাঁড়াতে এলো? এই তরুণী কি তবে সেই আশ্চর্য নৌকো বেয়ে যাওয়া? যখন এরপর থেকে ওই গান শুনেছি, তখন বারবার মনে পড়েছে তার চেয়ে থাকা। কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে বেরিয়ে আসছি, পেছনে রক্তিম সূর্যাস্ত। একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় সে তাকিয়ে আছে আমার দিকে। আমাদের সেই দেখাশোনার উপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগেনি যদিও, কিন্তু গানের মধ্যে মেয়েটা থেকে গেল।
কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী অমূল ধবল পালি লেগেছে। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তি স্পর্শ দিতে। চোখে জল। মা বললেন, ছেলে মেয়েরা রইল। বলতে বলতে মার চুল বাজ পড়ল কাছেই কোথাও। তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে। তারপর অন্ধকার। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম। হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণী, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। সত্যের আনন্দরূপ এই ধুলিতে নিয়েছে মূরতি। এই জেনে ধুলায় রাখিনু প্রণতি। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবনযুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান, আপনারই গান। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইত আপনার কবিতা। দৃপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরে এক কারখানায় দাদার সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক। কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর। তবু যখন সে মানি অর্ডার পাঠাত, চিলতে একটুখানি জায়গাতেই সে লিখত, বোন গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়াই, টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ্য আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি বহু দূর পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার।
তবু কবি, কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মর্ত মাটির একেবারে কাছে, সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীর্ণ স্রোতা নদীর ঢেউয়ে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু 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 করে কান্নায় ভেঙে গিয়েছিল আমার বুক। একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, অমনি আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা, গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো। জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন সে স্পর্শ করল আমায়। হু হু করা সে সন্ধ্যায় মনে আছে কবি, বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠেছিলাম। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরি। এসো এসো পার হয়ে মন হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি গানের পারে, আমার সুরগুলি পায়
এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি। প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে। গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবুও দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়। আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে। আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে।
জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে। ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাকে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থরো থরো। বলল, ঠাকুর, কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কে জানে কি করে কি যে হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না। ও যে মানে না মানা, বিধুর বিকল হয়ে ছ্যাপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে ছ্যাপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা।
মেঘচাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনে, এমনই শ্রাবণ ঘন গহন মোহে, কাননভূমি যখন পূজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটি মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিড়ছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। সেই জয়যাত্রার পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তোরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু, বিদায়, বিদায় বন্ধু, বিদায়। চির সখা
জরা